মোহাম্মদ আসলাম উদ্দিন। আপনার বাড়ি এই বিনসারাতেই? হ্যাঁ, বিনসারাতে। এই গ্রামের নাম বিনসারা কেন হলো? এই গ্রামের নাম বিনসারা হলো এই বেহুলার বাপের নাম ছিল বাসুবাইনে। আচ্ছা। ওই বাসুবাইনের বাড়িতে যে দারোয়ান ছিল সে সব মানে বাসুবাইনের লোকজন সব চলে যায়, এখানে থাকে না। দারোয়ানের নাম ছিল বাবু বিনয় সদাগর। এই বিনয় মারা যাওয়ার পরে সেই সূত্রপাতে এই গ্রামের নাম বিনসারা। গ্রামে আপনার এই কূপ আছে, বেহুলার কূপ। এটা পঞ্চকূপ। আচ্ছা। মানে উপরে একটা, নিচে আরো 4টে কূপ আছে। ধারণা করা হচ্ছে যে এই বিশাল ইন্দ্রা আকৃতির কূপের মধ্যে যে ছোট আকৃতির আরও 4টি কূপ, সেখানে হয়তো গভীর থেকে পানির আপনার যোগানটা হয়তো বেশি দিত। এইটি হচ্ছে নিচানী নগর। আর বগুড়া মহস্থানগড় লক্ষেন্দারের বাপের বাড়ি এটা হচ্ছে উজানি নগর। ওখানে সাঁওতালি পর্বত আছে, নিতাই তুপুনির ঘাট আছে, কালিদাও সাগর আছে। আচ্ছা, তাহলে বেহুলার শাস্ত্র অনুযায়ী যে কথাগুলো বলে যে কালিদাও সাগরে নাকি 1 কোটি নাগের জন্ম হয়। ওখান থেকে এটা দেবদেবীর কাহিনী এবং পদ্মা মনসাদের কাহিনী নিয়ে যে কালিদাও সাগরে ওখানে 1 কোটি নাগের জন্ম নেয়, কতটি নাগ জন্ম নেয়, এবং কালিদাও সাগরের পানি সেই সময় থেকে কালো। তাহলে ওইখান থেকে শুরু করে বেহুলার কাহিনী দেয় গোটাল অঞ্চলে বিষধর সাপ থাকতে পারে। যদি সেখানে 1 কোটি নাগের জন্ম হয়ে থাকে তাহলে অনেকগুলো সাপ থাকবে, এটাই স্বাভাবিক। সেই উজানি নগর এবং নিচানী নগর, সেই নিচানী নগরটি পর্যায়ক্রমে কয়েকশো বছরের ব্যবধানে এখন বিনসারা হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনাকে ধন্যবাদ। সেই বেহুলার স্মৃতিময় জন্মস্থান, পৌরাণিক গল্প কাহিনী ও কাব্যকথা বিজড়িত গ্রাম প্রাচীন নিচানী নগর, যা অনেক অনেক শত বছর ধরে বিনসারা, তারাস, সিরাজগঞ্জ, বাংলাদেশ পরিচয়ে পরিচিতি হয়ে আসছে। সেই বেহুলার বিনসারায় স্বাগতম। এই বিনসারা এবং এর আশেপাশের গ্রামগুলোতে পুকুরে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ, তারাস সহ চলন বিল অঞ্চলের উৎপাদিত আমন ও ইরি ধান এবং এ অঞ্চলের চলন বিল থেকে আহরিত দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ এই অঞ্চলের অর্থ ও পেশাকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি বেহুলার স্মৃতি বিজড়িত গ্রাম হিসেবেও দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে। মাছে ভাতে বাঙালিয়ানা সেই প্রবাদের অন্যতম যোগানদার বেহুলার এই বিনসারা গ্রাম এবং তারাস অঞ্চলের আশেপাশের গ্রামগুলো অন্যতম ভূমিকা রেখে চলেছে। হাসান, হ্যাঁ, আপনি কি করেন? এই কৃষি কাজ করি। আচ্ছা, এই গ্রামে বিনসারাতেই বাড়ি? বিনসারাতেই বাড়ি। এই গ্রামের নাম বিনসারা কেন হলো সেটা জানেন? আমাদের পূর্বপুরুষ থেকে বিনসারা শুনতে আছি, বিনসারাই। মাছ মারলেন? মাছ মারলেন? দেখি মাছটা দেখান তো। এটা কি দিয়ে মারলেন? এটা ধন্দি দিয়ে। ধন্দি কি এই যে বাঁশের খাঁচা যুক্ত? হ্যাঁ, বাঁশের খাঁচা যুক্ত। এটাকে আর কি নাম বলা হয়? ওই ধিয়াল বলে, ধন্দি বলে। ও, ধিয়াল বলে। আচ্ছা, এটা আপনি খাবার জন্য মেরেছেন? হ্যাঁ। আচ্ছা, এই অঞ্চলে তো প্রচুর ছোট মাছ যেটা বিক্রয়ের উদ্দেশ্যে মানুষ মেরে বিক্রি করে, দেশের বিভিন্নখানে সাপ্লাই হয়ে থাকে এই চলন বিল অঞ্চলের মাছ। হ্যাঁ, আর আপনাদের এই এলাকার পুকুর থেকে প্রচুর বাণিজ্যিক মাছ দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে। ধান কিরকম হয় আপনাদের? ধান ইনশাল্লাহ খুব ভালো। ধানও ভালো হয়। হ্যাঁ, আপনি কি ধানের আবাদ করেন? আমি ধানের আবাদ করি না। আচ্ছা আচ্ছা, আমার তোর জমি নেই, তাই আবাদ বসত করা হয় না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই ঐতিহাসিক বেহুলার বিনসারা পৌরাণিক গল্প কাহিনীর পাশাপাশি উন্নয়নমুখী কী কী বিষয়বস্তু রয়েছে
এবং সেই সব বিষয়ের উন্মোচন করে দেয়াই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বা বিষয়বস্তু। সামনে আমরা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি। তিনি আমাদের এই ব্যাপারে আরও বিস্তারিত বর্ণনা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন বলে আমরা মনে করে থাকি। আমার নাম আব্দুল সত্তার। আপনার বাড়ি এই বিনসারাতেই? জি, বিনসারাতে। তো এই গ্রামের নাম বিনসারা কেন হলো? এই গ্রামের নাম বিনসারা হলো এর একটা গল্প শুনেছি ময়মুরব্বির মুখে। আচ্ছা, হ্যাঁ। বলেন তো দেখি কি গল্পটা কি? যেমন গল্প হলো, এটা বেহুলার বাড়ি এখানে বিনসারাতে। বেহুলার বাড়ি, বেহুলার এটা বাবার বাড়ি? এটা বেহুলার বাবার বাড়ি এই বিনসারা? বিনসারাতে, হ্যাঁ। আচ্ছা, তখনও কি এই গ্রামের নাম বিনসারাই ছিল? না, হয়তো তখন কোনো নাম ছিল কিনা জানি না, তবে ওই দিন থেকে মনে হয় যেদিন এই দুর্ঘটনা ঘটে ওই দিন থেকে। দুর্ঘটনা কি ঘটেছিল? হ্যাঁ, একটা দুর্ঘটনার পরে এই গ্রামের নাম বিনসারা হয়েছে। এরও একটা বই লেখছিল একজন, বহু পূর্বের ঘটনা নিয়ে। ওই বইয়ের ভিতরে পাচ্ছি যে বেহুলা সতী নাকি অনেক লোকজন সরঞ্জামাদি নিয়ে তার নৌকা ভর্তি করে মাস্তানের স্বামীর বাড়ি থেকে আসতে এই বাবার বাড়ি, মানে বাড়িতে ওঠার আগ দিয়া বেহুলার বাড়ির পশ্চিম পাশে ওখানে গভীর পানি ছিল, ওখানে বলে ওই নৌকাটা ডুবে যায়। আচ্ছা, হ্যাঁ, এখনো সেই নৌকার স্মৃতি সেখানে আছে। তো ওই সময় বলে বেহুলা বলছিল যে আহা হা হা বিনাশ সারা হয়ে গেল। হ্যাঁ, তো ওই বইয়ের ভিতর লিখছে যে ওই দিনের থেকে ওই বিনাশ সারা মানে বিনসারা বলে পরিচিত। এরকম ওই বইয়ে পড়ছি আমরা, বহু আগের গল্প। আচ্ছা, আর বিশেষ করে একটা কূপ আছে এখানে, ওই বেহুলার একটা কূপ আছে এখনো। সে কূপটা ওই সরকার একটু সংস্কার করছিল, তারপরের থেকে অনেক বড় বড় হিন্দু লোকেরা এসে ওখানে পূজা টুজা করে বেশ জাঁকজমক আছে। আচ্ছা, আর ওই নৌকাটাও এখন মানে নৌকা তো দেখা যাবে, তবে মাটির নৌকার মতন একটা সিস্টেম হয়ে আছে। ওই জায়গা কেউ আবাদ বসত করে না, ফসল আদি কিচ্ছু করে না, ওই জায়গায় খুব মানে হাতি দেয় না, ওই অবস্থায় আছে। ওইখানে মানে নৌকার যে নিচের তলি, সেই তলিটি যেমন আপনার একটি ওই যে বাংলা টিনের ঘরের যেমন একটি মোচড়, এইরকম একটি নৌকার তলির অংশ সেখানে দেখা যাচ্ছে নৌকার মতোই। এখন পানি আছে যার কারণে দেখা যাচ্ছে না, সেটি এই যে শত শত বছর হয়ে গেল তার মধ্যেও সেটি ওভাবেই রয়েছে, ওভাবেই আছে। আপনারা ওভাবেই সেটিকে দেখছেন। আরো গল্প শুনেছি আর আগে যে ওই নৌকা নাকি স্বর্ণ ভর্তি ছিল। অনেক বৈজ্ঞানিক, অনেক বড় বড় কবিরাজরা ওটা উঠানোর লাগে চেষ্টা করছে, পারে নাই। অনেক চেষ্টার ফলেও তাই পারে নাই। সারা রাত ওখানে খোঁড়ার পরে হয়তো 2-4 দিন ঘুরতে লাগবে, এর ভিতরে রাত্রে স্বপ্নে খারাপ কিছু দেখছে। আচ্ছা, হ্যাঁ, বা এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য ওই থেকে সরে গেছে। এরকম অনেক কবিরাজ গেছে, অনেক বৈজ্ঞানিক পারে নাই, করতে পারে নাই। শুনেছি যে এখানে অনেক বিষধর সাপ, অনেক বড় পুরানো বিষধর সাপের প্রচুর সাপ বলতে আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে বিনসারা গ্রামের সাপের উপদ্রব বেশি। আচ্ছা, এটা কি সেই পরম্পরাক্রমেই এটা চলে আসছে? আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সাপের উপদ্রব বেশি। বেহুলার ওই কূপ যখন সংস্কার করা হয় তখন ওর ভিতরেও সাপ বাড়েছে, ছোট ছোট সাপগুলো বাড়েছে, ওই পাতালে যায়ও বাড়েছে। ওগুলা সাপ কাছের বয়ামে করে রাখা হয়েছিল। এখানে এই বেহুলার স্মৃতি বিজড়িত গ্রাম হিসেবে কি কোনো সংগ্রহশালা এরকম আছে? তেমন কিছু নাই, ওই দেখার মতো বা ওই পরিচিত ওখানে বেহুলার কূপ, বেহুলার নৌকায়, এছাড়া তেমন কিছু। আপনাদের এলাকায় অনেক পুকুরে মাছ চাষ হয়,
মাছ চাষ আমাদের এখানে বেশি হয়। আপনার এই গ্রামে অন্তত কতগুলো পুকুর আছে? তাও ধরেন আমাদের ছোটবেলায় এই গ্রামে গাড়ি পুকুর দিয়া পুষ্করণী দিয়া 360 ছিল। আমরা ছোটোর সময় ওটা গণনা হিসেবেই ছিল, এখন হয়তো 3000 পার হয়ে গেছে, তারও বেশি। এই শুধু বিনসারা গ্রামেই শুধু বিনসার গ্রামে 3000-এর উপরে তারও পুকুর? উপরে, তারও বেশি উপরে। হয়ে গেছে। তাহলে অধিকাংশ ব্যক্তি এখানে বাণিজ্যিক মৎস্য চাষের মৎস্য সঙ্গে চাষ। জড়িত আছেন এবং আপনার এই তারাস বা বিনসারা বা অত্র অঞ্চলে সমৃদ্ধ আমনের আবাদ হয়ে থাকে আমনের আবাদেরই এলাকা এটা। এবং ইরিও হয়ে থাকে। ইরিও হয়, আগে ইরি হয় নাই, শুধুই আমন হয়েছে। তারপরে এখন পর্যায়ক্রমে সব ধানই হয়, ইরি আমন সবই হয়। আমাদের এখানে চলন বিল আছে, চলন বিলে মাছের প্রচুর, সব দেশীয় বিভিন্ন রকম ছোট মাছ এবং দেশীয় বড় হ্যাঁ। মাছের ব্যাপক এখানে উৎপাদন হয় এবং এটা দেশের বিভিন্ন এলাকায় জায়গায় চলে যায়। সাপ্লাই হয়ে সাপ্লাই থাকে। হয়। ধন্যবাদ কাকা আপনাকে। বহুত মাছ। আমরা এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থ বাণিজ্য অনুসন্ধান করতে এসে চলমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও তার গঠনকৃত প্রতিষ্ঠানের মৎস্য কার্যক্রমের উন্নয়নমূলক বিষয়বস্তু কাকতালীয়ভাবেই সামনে এসে দাঁড়ালো এবং এখানকার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিরা সে ব্যাপারে বেশ জোরালো পজিটিভ বক্তব্য পেশ করলেন। আসুন শুনি কি বললেন এই অঞ্চলের মৎস্য চাষ নিয়ে। সুজিত কুমার শীল, আপনি এই বিনসারা গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, আমরা শুনেছি বেহুলা সুন্দরী ওখানে ওই কূপের জল ব্যবহার করত। আচ্ছা। আবার আমার শোনা কথা এই পাকিস্তান পিরিয়ডেও ওই কূপে অনেক হিন্দু সমাজের লোক মনসা করত, আচ্ছা। ভালো হতো। মনসা পূজা যেটা? হ্যাঁ, মনসা পূজা মনসা করতো, সে ভালো হতো। আচ্ছা। তারপরে কোনো দুর্ঘটনায় হয়তো এটা বন্ধ হয়ে গেছে। এখন তো এখন- সরকারিভাবে কূপের উপরে হ্যাঁ, ইয়া করছে, স্টিলের ছাউনি দিছে। গ্রিল বা নেট দিয়ে সেটাকে বন্ধ রেখেছে মানুষের নিরাপত্তার জন্য হ্যাঁ, হয়তো। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমাদের বয়সে দেখেছি স্বাধীনের 2 বছর আগে, 1 বা 2 বছর পরে ওই কূপের পাশে একটা পাথর ছিল, আচ্ছা। কালো পাথর। আচ্ছা। সেই পাথরটা যদি আমি সরাই নিয়ে যদি আর এক বাড়িতে রাখছি, হুম। পরে যে আবার ওখানে ওইটা হাজির হয়েছে, পরের দিন দেখেন যে সেই পাথর ওখানে ওখানেই আবার গেছে, রয়েছে। হ্যাঁ, ওখানেই গেছে। কিন্তু এই স্বাধীনের 2-3 বছর পর থেকে ওইটার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ওই পাথরটি কি কোনো জাদুঘরে নিয়ে গিয়েছে? এখন তাও নিতে পারে, বলা যায় না। আচ্ছা, এই ব্যাপারে নিতেও পারে। আপনাদের গ্রামবাসীর কোনো সঠিক না, না, আইডিয়া নেই? না। আর আপনার এই গ্রামের মানুষের আয়ের উৎস কি? এই গ্রামের মানুষের আয় পূর্বতেও ছিল হচ্ছে কৃষিকার্য, আচ্ছা। প্রধান কৃষিকার্য প্রধান। হুম। তারপরে এখন বর্তমানে এখন শিক্ষিত সমাজ হয়ে গেছে, চাকুরি হয়ে গেছে, পুকুর পোষ করলেই হয়েছে। এই গ্রামে বিনসারায় অন্তত কতগুলো পুকুর আছে? বিনসারা গ্রামে সরকারি ইয়াতে 365টা পুকুর ছিল, এখন আরও বেশি হয়েছে। এখন অনেক বেশি হয়েছে। অনেক বেশি হয়েছে। এবং এই বিনসারার আশেপাশে অনেক গ্রামেই হয়তো এই মৎস্য বাণিজ্যিকভাবে হ্যাঁ, চাষ হয়ে থাকে। হ্যাঁ। আর আপনার এই চলন বিল অঞ্চলে এর যে সমস্ত মাছ পাওয়া যায়, যেমন হ্যাঁ। দেশীয় প্রজাতির সকল ছোট মাছ, বড় মাছ, এ ব্যাপারে বলেন। চলন বিলের যে সমস্ত মাছ পাওয়া যায়, এই মাছগুলো বিশেষ করে আড়তে বিক্রি হয়, হাটে বাজারেও আসে। আচ্ছা। ট্যাংরা পুঁটি, পবদা, বোয়াল মাছ, শোল মাছ, কই মাছ, এগুলো পাওয়া যায়। এগুলো দেশের বিভিন্নখানে রপ্তানি হয়ে রপ্তানি থাকে। হয়, আচ্ছা। রপ্তানি হয়। আর এছাড়াও ধানের সমৃদ্ধ উৎপাদন কেন্দ্র। ধান উৎপাদন বিশেষ করে প্রতি বিঘায় 25 থেকে 30 মণ পর্যন্ত ধান হয়। আপনার এখানে কি 50% 1 বিঘা? না, 33%। 33% 1 এক বিঘা। আর মাছের চাষ সম্পর্কে এই আমি ডক্টর ইউনিসের যখন এই খামারটা ছিল, এখানে ডক্টর ইউনুসের খামার ছিল? এগুলো সবই ওনার। ও, এখানে এই 25 বছর চুক্তিতে একটা ওনার এই খামার ছিল। আচ্ছা, আমি- এখানে এই
এইখানে যে মৎস্য প্রজেক্ট বা পুকুর এগুলো সবই কি একটি সময় ডক্টর ইউনূস হ্যাঁ, সব ডক্টর ইউনূস মানে ওনার কি গ্রামীণ ব্যাংকের এটা ওই ছিল? গ্রামীণ ব্যাংকই মানে ডক্টর ইউনূসের। আচ্ছা। আচ্ছা, বিশেষ করে যখন বাংলাদেশ সরকার মৎস্য খাতের থেকে ডক্টর ইউনূসের যখন কর দিল, লিজ দিল আচ্ছা। 25 বছরে, হুম, তখন থেকে আমি সদস্য ছিলাম, তার 25 বছরই ছিলাম। আচ্ছা এখনও আছি ওই পুকুরের সদস্য, আচ্ছা। এখনও আছি, তবে ইনকাম ভালো হয় আর কি। মানে বিশেষ ডক্টর করে- ইউনূসের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক সরকারের কাছ থেকে 25 বছর মেয়াদি লিজ নিয়েছিল। নিয়ে স্থানীয় মৎস্য চাষি বা মৎস্য খামারি চাষি বলতে ওই ভূমিহীন পুকুর পাড়ের সদস্য, পুকুর পাড়ের সদস্য সদস্য, ভূমিহীন হ্যাঁ। তাদেরকে মৎস্য উৎপাদনের জন্য গ্রামীণ উৎসাহিত, ব্যাংকের পক্ষ হ্যাঁ। থেকে আপনাদেরকে হস্তান্তর করা হয়েছে। হয়েছে। এটির মধ্যে কোনো শর্ত ছিল? এর মধ্যে শর্ত ছিল আমাদের পারিশ্রম ছিল প্রথমে, আমরা যখন প্রবেশ করি পারিশ্রমিক, আচ্ছা আমি পারিশ্রম করব, আমাকে অর্ধেক ভাগ দিবে, আচ্ছা আর যত খরচ হবে প্রতিষ্ঠান দিবে। আচ্ছা কিন্তু শেষ পর্যায়ে এসে আমাকে এই সমস্ত কিছুই অর্ধি ভাগ করে নিছে, নেওয়ার পরে তারপরে যেটা বাচ্চা সেটাই আমরা পাচ্ছি আর কি। তারপরে আমাকে একটা প্রজেক্ট দিছিল, ডেইরি প্রজেক্ট গরু। এখনো কি এই পুকুরগুলো এই গ্রামীণ ব্যাংকের তত্ত্বাবধানেই আছে? না, বর্তমানে নাই, এখন সরকারি তত্ত্বাবধান। এখন এখানে যত পুকুর এগুলো কি সব সরকারি পুকুর? হ্যাঁ, এগুলো সব সরকারি। সরকারি পুকুর। আচ্ছা, এগুলো ওইভাবে সরকারের কাছ থেকে লিজ নিয়ে মৎস্য চাষিরা মৎস্য উৎপাদন করছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।